তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। ৩০০ ফিটে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য। তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। হাতিয়ায় চর দখলের সংঘর্ষে ৫ জনের নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। আতঙ্কে এলাকা ছেড়েছে চরবাসী। খাস জমি সরকারিভাবে বন্দোবস্তের তাগিদ। জায়গার কথাটা বলার জন্য আসছে, শামসু বাহিনীর এগুলা ফায়ার করতে করতে ওদিকে গেছে। জমি নিয়ে কাটাকাটি হয়েছে, আলুদ্দিন ভাই বেচ বেলায়, শামসু বেচ বেলায়। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে অবাধে বৃক্ষ নিধন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া দস্যুদল, নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা। প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো, এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ। যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী সমাধানের জন্য কোলাবাড়ির উজানে 5.5 কিলোমিটার এরিয়ায় ইতিমধ্যে প্ল্যানিং কমিশনে রয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল। বাসাবাড়ি আর গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর। কোথাও কোথাও দুপুর বা বিকেল থেকে বাসগুলো রওনা দেয়। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের আনাগোনা বাড়তে থাকে রাস্তায়। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন। বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে। ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চ যোগে ঢাকায় আসবেন বিএনপি নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পরে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সারা বাংলাদেশ থেকে, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ থেকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করব এবং তার জন্য দোয়া করব। দর্শক, মহাসড়ক, রেল ও নৌপথের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি পলাশ প্রধানের কাছে। তিনি আছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায়। পলাশ, বিএনপি নেতাকর্মীদের বহর তো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। মহাসড়কের চাপ কেমন দেখছেন আপনি? লোপা, সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেক ঘন্টা ঘন্টা আপডেট দেওয়ার চেষ্টা করেছি। বেলা বাড়ার সাথে সাথে এই যে কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে রংপুর এবং বগুড়া সহ এই ঠিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দূরপাল্লা যে পরিবহনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন পরিবহন আসছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছে 17 বছর পর তাদের যে কাঙ্ক্ষিত যে নেতা, সেই নেতার সাথে দেখা করবে, কথা বলার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আমরা দেখছি তারা ব্যানার ফেস্টুন নিয়ে আসছে বাস করে। তারা আজকে বাসই থাকবে এমনটা বলছিল। তারা বলছে যে গতকাল থেকেই তাদের বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করেছে, সেখানে জায়গা না হওয়া তারা বাসই থাকবে এমনটাই বলছিল। আমরা রংপুর থেকে আসা একটি বাস থামিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। তারা খাবার সহ নিয়ে এসেছে এমন চিত্র দেখেছি। অর্থাৎ
বলা চলে সব মিলিয়ে যে এই যে একটি অপেক্ষা, অর্থাৎ 17 বছর পর তাদের সেই অপেক্ষা আসলে পূরণ হবে সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দেখছি যে অনেক নেতাকর্মী আমরা দেখছি টঙ্গী থেকে তারা পায়ে হেঁটেও কিন্তু একটি বহর নিয়ে তারা আমরা দেখছি মিছিল নিয়ে কিছুক্ষণ আগে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ যদি বলি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অন্য অন্য দিনের চেয়ে এই আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি লক্ষ্য করছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস সবচেয়ে বেশি দেখেছি এবং সেখানেও দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা যুবদল, বিএনপির মূল দল এবং ছাত্রদল সহ মহিলা দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আমরা দূরপাল্লার পরিবহনগুলো দেখেছি, লক্ষ্য করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সব কিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি চাপ ছিল এই দূরপাল্লা পরিবহনের, অন্য অন্য দিনের চেয়ে এটি চোখে পড়ার মতো ছিল। তবে এখন পর্যন্ত আমরা র্যাবের কয়েকটি টহল টিম ছাড়া আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তেমন কোনো চেকপোস্ট চোখে পড়েনি। লোপা, পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের আরো সহকর্মী যোগ দিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এবার আমরা তার কাছে যাচ্ছি। স্মিথ, আপনি তো রাজধানীর একেবারে প্রবেশ দ্বারে আছেন, গাড়ি বহরের চাপ এখানে কেমন দেখছেন? যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রচুর নেতাকর্মীরা ঢুকতেন, বিশেষ করে খাগড়াছড়ি বিভিন্ন নেতাকর্মীরা। আমি সকালের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিলাম, এখন কিন্তু আমি নারায়ণগঞ্জ শহরে অবস্থান করছি। অর্থাৎ নারায়ণগঞ্জ এবং আশেপাশের জেলার লোকজন কিন্তু এখন পর্যন্ত 300 ফিট যে এখানে সমাবেশ বা তারেক জিয়ার সংবর্ধনার আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু নারায়ণগঞ্জের নেতাকর্মীরা এখনো যায়নি। কারণ আপনি জানেন যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলার লোকজন কিন্তু আগামীকাল সকাল থেকে যেই স্পট দেওয়া হয়েছে এখানে যে মানুষের ঢল নামবে। আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে 2 লক্ষেরও বেশি মানুষ নিয়ে কিন্তু তারা আগামীকালের যে 300 ফিটের রাস্তায় যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে জমায়েত করবেন। তারা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রায় 40-50 লক্ষ লোকের জমায়েত করা হবে। সেই দৃষ্টিকোণ থেকে নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলাগুলো থেকে কিন্তু সেভাবে জমায়েত তারা করছেন। তারা বিভিন্ন মহল্লায় তারা যাচ্ছেন। আগামীকালের জনসভা একটি ইতিহাসের সাক্ষী হিসাবে যে ধরনের জমায়েত করা দরকার সকল প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় যারা ইতিমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা সকল যারা প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে যার যার মতো করে এখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে রূপগঞ্জ, 2500 এবং সোনারগাছ এই এলাকার নেতা কর্মীরাও কিন্তু সেখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ চলছে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায়। বিশেষ করে তারেক রহমানের এই যে জনসভা বা সংবর্ধনা আজকে 17 বছর পরে ঢাকায় আসছেন সেটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার রেলপথের খবর জানবো। জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাগর ফরাজি। সাগর, বিশেষ ট্রেনের তো ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের আসার জন্য ঢাকাতে, সেটি কখন সারবে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, এই দীর্ঘ যে প্রতীক্ষা সেটা কিন্তু অবসান হতে চলছে আগামীকাল। তো সেই উপলক্ষে জামালপুরের যে 7টি উপজেলার যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ স্পেশাল ট্রেন কিন্তু বরাদ্দ করা হয়েছে জামালপুর থেকে। আমি এখন সেই স্টেশনটিতে রয়েছি। আগামীকাল অর্থাৎ ভোর 5টায় কিন্তু এখান থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে। সেই ট্রেনটি কিন্তু আসলে আমরা যে বিষয়টি তথ্যটি জানতে পেরেছি যে এই ট্রেনে আসলে 10টি বগি নিয়ে কিন্তু ছেড়ে যাবে এখান থেকে, পাশাপাশি 530টি সিট। কিন্তু আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এত নেতাকর্মী যে ট্রেনের পাশাপাশি কিন্তু যারা নিজস্ব পরিবহনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে এই স্টেশনটিতে একটি ট্রেন ছেড়ে দেখেছি ঢাকার উদ্দেশ্যে। সেই ট্রেনে কিন্তু উপচে পড়া লোক ছিল। তো পাশাপাশি যাত্রীর পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা যার যার মতো করে কিন্তু ঢাকায় ছুটে যাচ্ছেন। অর্থাৎ যে ইতিহাসে একটি হতে যাচ্ছে সেই ইতিহাসের সাক্ষী হতে কিন্তু এই নেতাকর্মীরা যাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, জামালপুর থেকে কিন্তু ঢাকার যাত্রাপথ কিন্তু 4 ঘন্টা হয়। এ কারণে কিন্তু বাসেরও কিন্তু
ব্যবস্থা করেছেন এখানকার মানুষজন, বিশেষ করে নেতাকর্মীরা। তারা কিন্তু আসলে এই আগামীকাল অর্থাৎ এই সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে রাত 10টার দিকে কিন্তু প্রায় জেলার 60টি উপজেলার কিন্তু বিভিন্ন স্পট থেকে কিন্তু বাসগুলো কি ছেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু উপস্থিত হচ্ছেন সেখানে। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার নৌপথের খবর জানবো পটুয়াখালী থেকে, জানবো জাকারিয়া হৃদয়ের কাছ থেকে। হৃদয়, কতগুলো লঞ্চ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং কখন ছাড়বে লঞ্চগুলো? জেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের 50,000 মানুষ, মানে বিএনপির নেতাকর্মী, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু বাসে করে এবং পটুয়াখালীর যে 8টি উপজেলা, সেই 8টি উপজেলার প্রতিটি লঞ্চঘাট থেকে কিন্তু ছোট ছোট যে লঞ্চ, সেই লঞ্চে কিন্তু চলে গেছে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী লঞ্চঘাট। এখানে সুন্দরবন লঞ্চ, এটি শুধুমাত্র জেলা যুবদলের উদ্যোগে তারা রিজার্ভ করেছে এবং শুধুমাত্র জেলা যুবদলের পক্ষ থেকে 2000 নেতাকর্মী কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। এর পাশে আছে এমডি কাজল লঞ্চ, সেখানে কিন্তু জেলা বিএনপি তারা রিজার্ভ করেছে, তারাও কিন্তু সেই লঞ্চে যাচ্ছে। এই যে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা একটু জেলা যুবদলের একজন নেতা আছে এখানে, তিনি গতকাল থেকে এখানে মানে এই সাজসজ্জা সহ এই আয়োজন করেছে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো যে 17 বছর তারেক রহমান আসছে এবং তারা যে পটুয়াখালী থেকে 50,000 নেতাকর্মী যাচ্ছে, তাদের আসলে অনুভূতিটা কীরকম? আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশের 18 কোটি লোক তারেক রহমানকে বরণ করতে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা আলতাফ হোসেন চৌধুরীর দিক নির্দেশনায় এবং যুবদলের সভাপতি জনাব মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের দিক নির্দেশনায় আমরা জনাব তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে আমরা ঢাকা যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শুনছিলেন যে পটুয়াখালী থেকে কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই লঞ্চটি হয়তো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা পর চলে যাবে। হৃদয়, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার রংপুরে যেতে চাই সরকার মাঝারুল মান্নানের কাছে। মাঝার, রংপুর থেকে তো বাসে করে নেতাকর্মীরা আসবেন, কখন বাসগুলো ছাড়বেন এবং নেতাকর্মীরা কি বলছেন? যে তথ্যটি দিতে চাই, আসলে গেল 3 দিন থেকে কিন্তু রংপুর থেকে যারা এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যারা যাচ্ছেন তারা কিন্তু এর মধ্যে যাওয়া শুরু করেছেন এবং আজ সর্বশেষ রাত 8টায় যে ট্রেনটি আছে ট্রেনে যাওয়া শুরু করবে এবং রংপুর যে রবার্টসগঞ্জ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে এবং রংপুরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এরই মধ্যে বাস এসেছে এবং নেতাকর্মীরা এসেছেন, তারা কিন্তু এখানে উঠে যাবেন। আমি যদি আপনাকে একটু এই রবার্টসগঞ্জ যে মাঠটি আছে, সমবায় যে মাঠটি আছে, মাঠের যে দেখাতে চাই যে এখানে বেশ কিছু বাস একত্রিত হয়েছে এবং প্রচুর পরিমাণ নেতাকর্মী এসেছেন এবং তারা এখান থেকে রওনা দিবেন। এবং রংপুর মহানগর যে আহ্বায়ক শামসুজ্জামান সামু তিনি যেটি নিশ্চিত করেছেন যে 50,000-এরও বেশি নেতাকর্মী তারা এই রংপুর থেকে সেখানে নিয়ে যেতে চাচ্ছেন এবং এরই মধ্যে তার ভাষায় 30,000 নেতাকর্মী এর মধ্যে ঢাকায় চলে গেছে এবং আরো 20,000 নেতাকর্মী এখানে যাবেন এবং সর্বশেষ রাত 8টায় এই মাঠ থেকে যে ট্রেন যে আছে রংপুর যে স্টেশন যে আছে সেই স্টেশন থেকে তারা যাবে এবং অন্যান্য জায়গাগুলো থেকে বাসে তারা যাবেন। মাঝার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 300 ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর 300 ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সদর হাসপাতালের মর্গে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জাগলার চরে যারা বসতি গড়েছিলেন সংঘর্ষের পর তাদের বেশিরভাগই আতঙ্কে এলাকা ছেড়েছেন। আশপাশের চর এলাকার পরিস্থিতিও থমথমে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর জাগলা। দুর্গম এই চরে জনবসতি একেবারেই কম, খাস জমি এখনো কাউকে বন্দোবস্তও দেয়নি সরকার।
এই চর দখলকে কেন্দ্র করেই মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলিতে প্রাণ ঝরে 5 জনের। স্থানীয়রা বলছেন, গত বছরের 5 আগস্টের পর জাগলাচরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে পাশের সুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের শামসুদ্দিন ওরফে কোপা শামসু বাহিনী। দুপক্ষই খাস জমি দখল করে ভূমিহীনদের কাছে অবৈধভাবে বিক্রি শুরু করে। প্রতি দাগ বিক্রি করা হয় 25 থেকে 30 হাজার টাকায়। চর দখলকে কেন্দ্র করে গত 2 মাসে কয়েক দফা সংঘর্ষও হয় দুপক্ষের মধ্যে। মঙ্গলবারের সংঘাতে নিহত হয়েছে 2 বাহিনীর প্রধানই। ভূমিহীন নদীভাঙ্গা যে লোকগুলো আছে জলদস্যু বাহিনীর বলে ডাকায় তোদের কাছ থেকে অল্প দামি টাকাগুলো পাইতেছে, কিনতেছে। আলুদ্দিন ভাই বেচ বেললাই, শামসু বেচ বেললাই, এই নিয়ে কালকে গোলাগুলি হয়েছে। গরু মহিষ চড়ানোর পাশাপাশি জাগলাচরে শুষ্ক মৌসুমে তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। 2 বাহিনীকে টাকা দিয়ে যারা বসতি করেছেন তারা রয়েছেন আতঙ্কে। সংঘর্ষের পর বেশিরভাগই এলাকা ছেড়েছেন। চরের খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের। আমরা ধরেন এত উঠলে এতরে দিত, উঠলে দিত টাকাগুলো, ধরেন আমরা নিরীহ মানুষগুলা শেষ। নিরীহ মানুষ যারা এরা তো নিরাপত্তা পাচ্ছে না এখানে চরাঞ্চলে আসলে নিরাপত্তাটা বেশি দরকার। হাতিয়াতে আরো এরকম আরো অনেক চর আছে, আমরা চাই যে সরকার চরগুলো ভূমিহীনদের বন্দোবস্ত দিয়ে দিক, তাহলে আর কোনো ঝগড়া বেদাল হইব না। সংঘর্ষের পর আশেপাশের চর এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে আমরা যেহেতু একটা অভিযান দিয়ে ওখানে অবৈধ অস্ত্র এবং যে চর দখল করে যে ডাকাত এবং দস্যু গ্রুপগুলো আছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আমরা খুব শীঘ্রই। স্থানীয়রা জানান, এই অঞ্চলে অনেক আগে থেকেই চলে আসছে চর দখলের লড়াই। ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই গড়ে ওঠে বিভিন্ন নামের বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। হুমকির মুখে জীববৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় গত 1 বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল। সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত, কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি। অভিযোগ রয়েছে, রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র। পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কীভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়। অবশ্যই প্রশাসন আছে, প্রশাসন যদি এই জায়গায় যদি আপনা থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত 11 ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা। ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে। সংঘবদ্ধ গাছ দল প্রায় আনুমানিক 50 থেকে 60 জনের মতো হবে। ওরা গাছ কাটতেছে, গাছ কাটার শব্দ শুনে কিন্তু আমরা ওই পাশে যাই, আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল, এক পর্যায়ে আমরা রাস্তাতে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। সংশ্লিষ্টরা জানান, গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত 7টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ম্য আরও বেড়েছে জুলাই আন্দোলনের পর। সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক, এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র উদ্ধার করুক। আর আমরা বন আইনে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি। এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের। প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। মাঝে মধ্যে বিট অফিসার রয়েছে, অনেক সময় হুমকি দেয়, কি করবো সে করবো। আমরা তো এগুলা তো অনেক সময় শুনে পারি না, আমাদের তো চাকরি করার জন্যে আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলা আমরা সহ্য করে নিতে হয়।
দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। অসময়ে বাম তীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। এতে আতঙ্কিত স্থানীয়রা। নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার 53 বছর বয়সী বিধবা তাজিনা বেগম 3 বার ভাঙনের পর যমুনার পাড়ে ছিল তার দোচালা ঘর। সম্প্রতি শেষ আশ্রয়স্থলটিও গেছে নদীগর্ভে। এরপর থেকে হাড় কাঁপা শীতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন। শীতের কষ্ট, সেই কষ্ট আর কোনো শেষ নেই। আল্লাহ সরকার সাহায্য করাতে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাব, আর না করলে এই কষ্ট দূরই হবে না। টানা 2 মাস 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েক একর ফসলি জমি। এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর, ক্লিনিক, নৌথানা, বিদ্যালয় ও 20,000 মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক। নদী ভেঙে নিল, আমার বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই, কই থাই শীতের মধ্যে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদিও এখন ভাঙ্গার কথা না, কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর, নদী এখন ভাঙ্গা শুরু করছে। আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে অনেক বসত ভিটা ছিল, সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে। ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা। তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা, অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল, ওটা বিলীন হয়ে গেছে গা। এখন একটা রাস্তা, অনেক লোকের যাতায়াত, প্রায় 40-50 হাজার লোকের যাতায়াত এই রাস্তা। অনেক জায়গায় আমরা চেষ্টা করছি, অনেক যোগাযোগ করছি, উপরন্তু কোনো আমাদের কোনো ফল আসে না এই কাজ, এই চেষ্টায় আমাদের কোনো পদক্ষেপ না, কেউ পদক্ষেপ নেয় নাই। এরই মধ্যে সেই অঞ্চলের 900 মিটার এলাকার নদী ভাঙন রক্ষার জন্য একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। স্থায়ী সমাধানের জন্য কোলাবাড়ির উজানে 5.5 কিলোমিটার এরিয়ায় আমাদের একটা ডিপিপি দেয়া রয়েছে। এটা ইতিমধ্যে প্ল্যানিং কমিশনে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য ওই এলাকায় 5.5 কিলোমিটার ডিপিপির প্রস্তাবনা দেয়া হয়েছে, যা পরিকল্পনা কমিশনে রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি ও উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা। সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সে বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে, যেরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সেন্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জেলার 169টি গির্জাসহ খ্রিস্ট অনুসারীদের বসতবাড়ি সাজানো হয়েছে বর্ণিলালয়। করা হয়েছে নানা ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবে। 24 তারিখ রাতে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে পা ধোয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে বিশেষ করে রাত্রি জাগরণের একটি বিশেষ সভা পরিচালিত হয়। আমাদের বড়দিন 25শে ডিসেম্বর, কিন্তু তার আগে থেকে, যেমন ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে একটা ভাব চলে আসে ক্রিসমাস। ডিসেম্বরের 1 তারিখে আমরা খুব কীর্তন গান গেয়েছি। সারা গোপালগঞ্জে যতটা চার্চ আছে আমরা সব চার্চে ঘুরেছি। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা এই গির্জাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ। তো গুরুত্বপূর্ণ
চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্ম যীশু খ্রিস্টের, সেই আদলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৈরি করা হচ্ছে গোশালা। বসতবাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। 24 ডিসেম্বর রাত থেকেই চার্চগুলোতে থাকবে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলার আয়োজন। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে। প্রতিবারের মতো এবারও আমাদের এই দিনটি আনন্দঘন মুহূর্তে কাটবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সারা বছর একটি দিনের অপেক্ষায় থাকেন যিশু ভক্তরা। পুরো ডিসেম্বর জুড়েই নেওয়া হয় বড়দিনের প্রস্তুতি। আনন্দ উৎসবের সাথে খ্রিস্ট ভক্তদের কাছে যিশুর আগমন যেন ধরনীর সব অন্ধকার অস্থিরতা দূর করার আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, আমরা বড়দিন আয়োজনের খবর জানবো। পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, খ্রিস্টপল্লীতে কতটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন, তাদের আয়োজন সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ লোপা, আসলে উৎসাহ উদ্দীপনার কথা যদি বলি, এই সারাটি বছর এই বড়দিনের অপেক্ষায় থাকে খ্রিস্ট ভক্তরা। সেই বড়দিনকেই এই রাত পোহলে সেই শুভ বড়দিন, এই বড়দিনকে ঘিরে খ্রিস্টান বাড়িগুলোতে সাজসজ্জা কোনো কমতি নেই। আর যদি বলি যে আসলে কর্মসূচি যেটি শুরু হওয়ার, সেটি গতকাল এই সপ্তাহ ধরেই আসলে ডিসেম্বর মাস জুড়েই যে সকল ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি আছে সেগুলো হচ্ছে বিভিন্ন পাবনাতে 24টি গির্জা রয়েছে। 24টি গির্জাতে আসলে এক একটা গির্জায় সুবিধা মতো তারা উপাসনা সময় নির্ধারণ করেছে। আমি যদি পাবনা শহরে যেটি রয়েছে পাবনা সদরে ব্যাপটিস্ট চার্চ, সেটি আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর সকাল 9টায় বড়দিনের যে বিশেষ প্রার্থনা সেটি অনুষ্ঠিত হবে। এছাড়াও গত 23 তারিখেও হয়েছে প্রি ক্রিসমাস প্রোগ্রাম এবং আজকে এই সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নগর কীর্তন। যে নগর কীর্তন খ্রিস্ট বিশ্বাসী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে বাড়িতে গিয়ে যে প্রভু যীশু খ্রিস্টের যে আগমনী বার্তা, তিনি যে মানুষকে পাপ থেকে মুক্তির জন্য যে জন্মগ্রহণ করেছিলেন সেই আগমনী বার্তা প্রচার করবে আজকে রাতে এবং কালকে সারা দিন ব্যাপী 24টি চার্চে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দিনের বিশেষ প্রার্থনার পরেই রয়েছে জন্মদিনের প্রভু যীশু খ্রিস্টের যে জন্মদিনের কেক কাটা সেটি অনুষ্ঠিত হবে এবং এইভাবে সারাটা দিন আসলে চার্চগুলোতে ধর্মীয় বিভিন্ন আচার আচরণের মধ্যে শুভ বড়দিন পালিত হবে। লোপা, কলিট, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুড়িগ্রামের কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে 9 জন ভারতীয় নাগরিককে পুশিন করেছে বিএসএফ। বুধবার মধ্যরাতে তাদেরকে কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে 3 জন পুরুষ ও 6 জন নারী। ভোরে তারা ইউনিয়নের সাহেবের খাস হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময়ে গোলেরহাট, কচাকাটা বাজার সহ বিভিন্ন এলাকায় বিজিবির হাতে আটক হয়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।